ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আকসুকে না জানানো ও ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া সহ মোট 5টি ধারায় তাকে নিষিদ্ধ করেছে সংস্থাটি। 2023 নারী বিশ্বকাপে সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার। সে সময় যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে সেই তথ্য। যমুনা টিভির কাছে নিজের ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন সোহেলি। ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। সোহেলি এই দায় মেনে নিয়েছেন এবং তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে। মূলত 2023 আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে করা দুর্নীতির প্রস্তাবের কারণেই এই নিষেধাজ্ঞা পেয়েছেন সোহেলি। সেই সময় বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকায় অবস্থান করতে থাকা নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি। সেই কথোপকথনের অডিও রেকর্ড এসেছিল যমুনা টেলিভিশনের কাছে। জোরপূর্বক কোনো কিছু না, তোর মন চাইলে তুমি খেলবা, না হলে নাই। ভাই যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা, না হলে নাই। কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো। একটা ম্যাচে অনেক ভালো রান করছো, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো, তোমার ইচ্ছা। কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার ই করবে না। না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই। আর প্লিজ আমাকে এইসব কথা বইলো না, ঠিক আছে? আমি এগুলো আমার দিয়ে কখনো হবে না। আর এগুলো আমাকে প্লিজ বইলো না, প্লিজ, রিকোয়েস্ট। যার সূত্র ধরে যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা তখন স্বীকারও করেছিলেন সোহেলি। যমুনা টিভিকে জানিয়েছিলেন আকাশ নামের এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়ে মধ্যস্থতা করেছিলেন সোহেলি। যে স্পট ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে সেখানে একজনের নাম আসলেও আপনার সাথে কি কোনো ক্রিকেটারদের যোগাযোগ বা এরকম কিছু বা এরকম কোনো বিষয় আছে? উনি আমাকে বলছিল যে আমি বোলিং করি তখন আমাকে একটা ওয়াইড দিতাম। সরি, আমার এগুলো দরকার নেই। তার বিনিময়েও আপনাকে টাকা দিতে, তাই তো? এরকম বলছে, হ্যাঁ, আমি আমাকে এরকম বলছিল যে আমি কারোর কোনো প্লেয়ারদের সাথে তাকে কথা বলে দিতে পারবো না। মূলত 5টি ধারায় সোহেলিকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা, প্রস্তাব দেয়া, দুর্নীতি দমন ইউনিটকে রিপোর্ট না করা, এমন নানা ধারায় সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, যমুনা টেলিভিশনের প্রতিবেদনে প্রথমে বিষয়টি উঠে এসেছে। সেই সময় যিনি এই প্রতিবেদনটি কভার করেছিলেন, আমাদের সৌভাগ্য যে আজকে আমরা তার সাথে কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি তাহমিদ অমিতকে। যমুনা টিভির এখন তিনি স্পোর্টস সম্পাদক হয়ে গিয়েছেন, তখন সিনিয়র রিপোর্টার ছিলেন, এখন স্পোর্টস সম্পাদক। প্লিজ হ্যাভ আ সিট। পরপর 2 দিন পাচ্ছি। কালকে খুব ক্যাজুয়াল কথা বলেছি আমরা, কিন্তু আজকে সেই সুযোগটা আসলে পাচ্ছি না। অমিত, আমার মনে আছে আমরা যখন এই রিপোর্টটা আপনি করেছিলেন সেই দিনও আপনার সাথে আমার কথা হচ্ছিল এই রিপোর্টটা নিয়ে, অ্যান্ড আপনি বলেছিলেন এই ধরনের রিপোর্ট আপনার করতে আসলে খুব একটা ভালো লাগে না। আজকে তো এই রিপোর্টের একটা রেজাল্ট দেওয়ার মতন একটা সিচুয়েশন, শাস্তি যেহেতু পেয়ে গিয়েছেন সোহেলি আক্তার, আজকে কেমন অনুভব করছেন? মঞ্জুরি, সেদিন আমি বলেছিলাম যে আমার মনটা খারাপ, এই টাইপের নিউজ করতে আমাদের পছন্দ, ভালো লাগে না। একই অবস্থা এখনও যদি বলি ঠিক তাই। মন খারাপ, কারণ সোহেলিও একজন ক্রিকেটার, ভুল করেছিলেন তিনি সেই সময়। এবং একদিক দিয়ে খুবই সৌভাগ্য অন্যভাবে বলতে হয়, যে প্রান্তে যে তিনি কিন্তু বাংলাদেশ টিমে ওই সময় খেলছিলেন না, এটা কিন্তু ক্রিকেটার ছিলেন না টিমের। তিনি ঢাকা থেকে ওই মুহূর্তে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশ টিমের একজন ক্রিকেটারকে এই ফিক্সিংয়ের প্রস্তাব তিনি দিয়েছিলেন। সেটা ফেসবুকে একটা ভয়েস টেক্সটের মাধ্যমে, অনেকগুলো ভয়েস টেক্সট ছিল, সেখানে দিয়েছিলেন। এই ভয়েসগুলোই আমাদের কাছে এসেছিল, আমরা সেগুলো প্রচার করেছিলাম কিন্তু। এবং তার কাছে সেই সত্যতা যাচাইও করা হয়েছিল সোহেলিকে, যে আপনি কি পাঠিয়েছিলেন? তিনি বলেছেন যে আমি আসলে এই তথ্যগুলো পাঠিয়েছিলাম সেই সময়টাতে। এবং প্রায় একটা করে ভয়েস রেকর্ডের কথা যদি আমি বলি, একটা ছিল 1 মিনিট 29 সেকেন্ড, একটা ছিল 19 সেকেন্ড, একটা 13 সেকেন্ড, আর একটা ছিল 4 মিনিট 23 সেকেন্ডের ভয়েস রেকর্ড, এবং পরে ছিল 57 সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড। এবং সেটা ডিলেট করে দেওয়া হয়েছিল। আচ্ছা, ডিলেট করে পাওয়ার কথা কোনোভাবে আমি সেটা ডিলেট করবার আগে আমার কাছে এসেছিল। দুই পক্ষের কেউ আমাকে দিয়েছে এটা কিন্তু না। যে ক্রিকেটারকে তিনি দিয়েছেন তিনিও আমাকে দেননি, যিনি পাঠিয়েছেন তিনিও দেননি। যেভাবে পেয়েছি আমি পেয়েছি সেটা আমার সোর্স থেকে। এরপর তো গণমাধ্যমে আমাদের সেটা ব্রেকিং গিয়েছিল, তারপর অনেক দূর জল গড়িয়েছিল। আমি যদি দেখেন যে অল্প কিছু ভয়েস রেকর্ড আমরা এখানে প্রচার করেছিলাম ওই সময়, এখানে অনেক ক্রিকেটারের নাম তিনি বলেছিলেন
কিন্তু সে সমস্ত ক্রিকেটার হয়তো বা তার ভয়েসের মধ্যে আপনার নাম বলে দিয়েছে বলে আপনি অভিযুক্ত তা না। জি, আপনার নাম যখন কেউ আমি প্রচার করব তখন আপনি যে অভিযুক্ত এটাকে আমাকে প্রমাণ করতে হবে। আমরা অনেকের এই তথ্যগুলো প্রচার করিনি। আমি একটা ভয়েস রেকর্ড এখন একটু প্লে করে শোনাই, দর্শকরা যদি শোনেন। না যে এই জিনিস প্রথম তুমি হচ্ছে করবা সেটা না, কিন্তু আমাদের এইখানে এগুলোর মধ্যে আছে তোমার হচ্ছে, আমি নামটা প্রচার করছি না এরকম। তার মানে সে তখনও অনেকগুলো ক্রিকেটারের নাম ওই সময় বলছিল কিন্তু তার ভয়েসে, তাকে বিশ্বাসযোগ্যতা আনার জন্য যে বন্ধু তুমি শুধু একা করছো তা না, তোমার টিমের আরো অনেকেই করছে, এরকম করছে। এবং তারা খুব কাছের বন্ধু। কিন্তু এই সোহেলি কিছুদিন আগে কিন্তু এশিয়া কাপে বাংলাদেশে ম্যাচ খেলেছিল সিলেটে, এবং সেখানেও আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছিল যে টাকার লেনদেনও হয়েছিল। তারপর তো প্রচার হলো, অনেক দূর গড়িয়েছে এবং 2 বছর লেগেছে মঞ্জুরি আমার সেই রিপোর্টের সত্যতা আসতে। মানে সেই সত্যতা আসার জন্য আসলে 2টা বছর অপেক্ষা করা খুব কঠিন ছিল। আমি আসলে এই ফিক্সিং ইস্যুটা অলওয়েজই একটা সেন্সিটিভ একটা জায়গা, ক্রিকেটের জন্য একটা হুমকির মতনই। কিন্তু এটা তো বেশ, এটাকে অভিযোগ করাটাও হচ্ছে গিয়ে প্রপার সোর্স না পেয়ে প্রপারভাবে অভিযোগ করাটাও বেশ কষ্টসাধ্য, প্রমাণ করা আরও বেশি জটিল। তো আপনি এই প্রতিবেদনটা যখন করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত এই যে গল্পটা, প্রতিবেদনটা যখন স্পেশালি আপনি প্রথম কভার করেছেন ওই সময় একটু গল্পটা শুনতে চাই। তখন বিপিএল এর ম্যাচ ছিল এবং 14ই ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। হ্যাঁ, সেদিন আসলে আমি এই মনটা যখন আমার কাছে খবরটা আসে তখন আসলে আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এরকম অডিও কল একদম, কিন্তু অডিও কল তো আপনাকে কেউ বানিয়েও পাঠাতে পারে, আমার প্রথম কথা। সেই জন্য আমাকে সোর্স থেকে কনফার্ম হতে হচ্ছিল। এবং আমি যতটুকু জানছিলাম যে বাংলাদেশ টিমে যার কাছে প্রস্তাবটা গিয়েছিল সেও খুব ইতস্তত বোধ করছিল কী করবে। কিন্তু নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো প্রস্তাব পাবেন সাথে সাথে অ্যান্টি কারাপশন ইউনিটকে জানিয়ে দিতে হবে, একদম কোনো সময় না করে। আমাদের ওই ক্রিকেটার সাথে সাথে সেই কাজটি করেছিলেন। অর্থাৎ আমি আমার জায়গা থেকে নিশ্চিত হচ্ছি যে ওই যে ভয়েস টেক্সটগুলো পেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি অ্যান্টি কারাপশন ইউনিটকে বিষয়টিকে জানিয়ে দিয়েছেন এক থেকে। তারপরে আমি সোহেলির সঙ্গে যোগাযোগ করি, যে ফোন রেকর্ডটা এখানে আছে, যে সোহেলি মানে আপনি কি কোনো ক্রিকেটারের সাথে বলছে হ্যাঁ, এবং সে বলছিল এর আগেও একজন ক্রিকেটারের সাথে তার মানে ম্যাচ নিয়েও কথা হচ্ছিল একটা হোয়াইট বল দেওয়ার জন্য, কখনো 6 লাখ কখনো 20 লাখ। আপনি কিভাবে আউট হবেন সেটাও কিন্তু এই ভয়েস রেকর্ডের মধ্যে আছে। সে ওই ক্রিকেটারকে বোঝাচ্ছে তুই যদি স্টাম্প আউট হোস, ব্যাট দিয়ে স্টাম্পে লাগাস তাহলে 1 টাকা পাবি, অন্যভাবে আউট হোস তাহলে আরেকভাবে বেশি টাকা পাবে, এরকম কিন্তু ব্যাখ্যাও তার মধ্যে ছিল। এই বিষয়গুলো হলো তো আমরা প্রচার করলাম, মানে তারপর নিশ্চিত হবার পর এরপর কিন্তু জল অনেক দূর গড়িয়েছিল এবং অ্যান্টি কারাপশন ইউনিট বাংলাদেশ তো এটা মাথায় নেয়। সোহেলি কিন্তু অনেকদিন ক্রিকেট খেলতে পারেনি, কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন এসেছিল যে কিছু হচ্ছে না কেন, যদি সে ম্যাচ ফিক্সিং করে থাকে আমার রিপোর্টটা তো সত্য হচ্ছে না কেন। এরপর আইসিসি এটা তদন্ত করবার জন্য অনেক কিছু করেছে। আমি যতটুকু জানি আইসিসি বাংলাদেশেও এসেছিল কথা বলবার জন্য, সোহেলির সঙ্গে কথা বলবার জন্য, তিনি কথা বলেছেন। এবং মজার বিষয় এরপর অনেকগুলো রিপোর্টও হয়েছিল যে তিনি আসলে মজা করে কাজটা করেছেন কিনা। অনেক জায়গায় তিনি দাবি করেছেন যে আপনি আমার বন্ধুকে আমি মজা করে টেক্সট করেছিলাম, ভয়েস টেক্সট, যে আপনি যে ভালো ক্রিকেটার, আপনি সব অন্যায়ের সাথে করেন না। সেটা একজন লোক তাকে এই চ্যালেঞ্জটা দিয়েছিল, তার এক বন্ধু, নাম বলেছিলেন আকাশ নামে ওই ব্যক্তি বলেছিলেন তুই তোর বান্ধবীকে বলে দেখতো রাজি কিনা। সেই জন্য সে মজা করে পাঠিয়েছেন। মজা করে কখনো এই মেসেজ পাঠানো যায় না। এবং মজার বিষয় এই মেসেজ পাঠানোর পর সে অনেকগুলো স্ক্রিনশট তৈরি করেছেন এই জন্য বলছি। সে তাকে নাকি পাঠিয়েছেন দোস্ত এটা তো আমি মজা করে বলেছি, ডিলিট করে ফেল, এই কর, এগুলো খুব মজার কথা, খুব ক্যাজুয়াল না, এসব টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। এরকম স্ক্রিনশট তিনি তৈরি করেছিলেন এবং অনেককে তিনি পাঠিয়েছিলেন, দেখাচ্ছিলেন এটা মজা করে। এবং আইসিসি আজকে যে তার নামে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আমার কাছে আছে হাতে এখন, তার পুরো ক্লজ, সেখানে 12 নম্বরের জায়গায় ধারায় বলে দেওয়া আছে যে এই সমস্ত টেক্সট মেসেজ তিনি 2টা মোবাইলে 2টা আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলেছিলেন, করে সেটা বানিয়েছিলেন, স্ক্রিনশট তৈরি করেন, ম্যানিপুলেট করেছিলেন, করে এই জন্যই টাইমটা বেশি লেগেছে। যে ফেসবুকে তিনি এই কাজগুলো নিশ্চয়ই প্রযুক্তিগতভাবে সহায়তা নিয়েই এটা করতে হয়েছে। এই যে তারপরে সে প্রমাণ হলো, এটাও এক ধরনের অপরাধ যে আপনি তদন্ত সংস্থাকে
মিথ্যে তথ্য দিয়েছিলেন, ইনফরমেশন ম্যানিপুলেট করেছেন, এই কারণে এটাও একটা অপরাধ। হয়তোবা এই বিষয়গুলোর জন্যই হয়তোবা আইসিসির 2 বছর সময় লেগে গেল, যে এতদিন পরে হয়তোবা এই বিষয়টার সুরাহা হলো। আপনার কাছে কি মনে হয় সোহেলি ফিক্সিং নিয়ে করা আপনার যে প্রতিবেদনটা হয়েছিল, আমরা দেখেছি এরপরে 2 বছর আগের কথা, ওই সময়ে আপনার এগেইনস্টে হয়তোবা অনেক বা ওইটার একটা এগেইনস্ট ভাবে কাউন্টার ভাবেই হয়তোবা কিছু প্রতিবেদন হয়েছে অন্যান্য গণমাধ্যমে। সেই সময় বিষয়টা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল যে আপনি একটা অভিযোগ তুললেন এবং সেনসিটিভ অভিযোগ খুবই, এই জন্যই মঞ্জুরি আপনার মনে আছে এই সেটেই আমি বলেছিলাম এটা খুবই কিন্তু চ্যালেঞ্জিং বিষয় এবং একই সঙ্গে আপনার থ্রেটের বিষয়। আপনি যে নামটা প্রকাশ করছি ওইটা অনেকে হয়তো বা এই স্টেজে ভাববে যে এটা মজার জন্য বলছি, একজন জুয়ারি ফিক্সিং সালমান বার্দের যে জুয়ারে প্রকাশ করা হয়েছিল ইংল্যান্ডে, মনে নিউজ উইক করেছিল, সেটা কিন্তু বেশি দিন আর পত্রিকা চলেনি। ও অনেকে এটার সঙ্গে মারাও গিয়েছিলেন, মানে হেনসি কোনিয়ার ঘটনাও কিন্তু আপনার মানে কত বড় হাত এখানে জড়িয়ে থাকে। আমি যখন একজন ফিক্সারের নাম বলে দিই আকাশ, এটা আপনার জীবন থ্রেট হতে পারে, লাইফ থ্রেট হয়ে যেতে পারে, কিন্তু আমি প্রকাশ করেছিলাম এবং আকাশ আসলে এখানে সিম্বলিক নাম ব্যবহার করেছে আমার যতটুকু মনে হয়, কিন্তু বিসিবির এখানে আসলে অনেক কিছু বের করার আছে। অর্থাৎ এর সঙ্গে এই যে ভয়েস রেকর্ড আপনাকে শোনালাম সেটাতে বলা হচ্ছে আরও অনেকে জড়িত, আমি তাদের নাম প্রচার করিনি কারণ তাদেরটা আমি প্রমাণ করতে পারিনি কোন ক্রিকেটে জড়িত। নিশ্চয়ই বিসিবি আরও ভিতরে যাবে সেই সময়, এবং কোন ব্যক্তিরা বাংলাদেশে থেকে এই ফিক্সিংগুলো জড়িত থাকে তাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সোহেলি কিন্তু কিছু না, সোহেলি একটা টুলস মনে রাখতে হবে, তাকে ব্যবহার করা হয়েছে, সেটার মেইন জায়গাটা যেতে হবে। অনেক গণমাধ্যম করেছে, ওই যে বললাম যে মেসেঞ্জারে সে বের করেছে স্ক্রিনশটগুলো, নিশ্চয়ই বিশ্বাসযোগ্যতা তৈরি করবার জন্য সে অন্যকে চেষ্টা করেছিল। নিশ্চয়ই যারা করেছে ওই নিউজ করেছে তারা ওই সময় সোর্স থেকে তারা নিশ্চিত হয়ে করেছে, তাদেরকে আমি সম্মান জানাই, তারা তাদের জায়গা থেকে নিশ্চয়ই তারা ঠিক মনে করেছেন। কিন্তু আমি আমার জন্য দেখেন, আপনার যখন এরকম কাউন্টার নিউজ আসবে এবং সেটা ফিক্সিংয়ে একজন মেন নাম আমি বলছি এইভাবে, নিজেকে অপরাধীও লাগে অনেকটা, আমি কোথাও ভুল করে ফেললাম কিনা, কারো ক্ষতি করে ফেললাম কিনা, একটু কিন্তু অন্যরকম বিষয়টা। এমন না যে আমি একটা ম্যাচ রিপোর্ট করছি বা এটা করছি, এর সঙ্গে কিন্তু অনেকগুলো জীবন জড়িত আছে। হ্যাঁ, চাইলেই সব কিছু করা যায় না। তা আমি অনেক দিন ছিলাম এই মানে বলতেই হয় যে এই যে পুরো তদন্ত আইসিসির কোনো না কোনোভাবে এটার সাথে আমিও যুক্ত ছিলাম, আমিও কোনো না কোনোভাবে তথ্য, আমার কাছে যত তথ্য প্রমাণ আছে যেগুলো ছিল, আমি বললাম না আমরা প্রচার করেছি 20 সেকেন্ড, এই 4 মিনিট সেকেন্ডে একটা এখানে আরেকটা অডিও। তুমি যদি প্রমাণগুলো আমার কাছে কিছু কয়েকটা প্রমাণ আছে বুঝছো, যে আমি নাম চলে এসেছিল, মানে ওই মেয়েটাকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে যে তুমি চাও, তোমার টিমের আরো অনেকেই করে, আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাকে দিচ্ছি, তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমিও করো। কি পরিমাণ প্রভোগ করা, আমার খুব স্যালুট দিতে ইচ্ছে করে যে ক্রিকেটারকে তিনি বলেছেন তিনি ফাঁদে পা দেন, না হলে একটা ডিজাস্টার হতো বাংলাদেশের ক্রিকেটের। কিন্তু আবারও মঞ্জুরি ওই কথাটাই বলতে হয় যে ক্রিকেট বোর্ডের এখানে থেমে থাকলে হবে না। একটা ক্যারেক্টার শুধুমাত্র সোহেলি, একটা অংশ একটা সোহেলি, এর ভেতরে কে তাকে প্রভোগ করেছে, কোন সে আকাশ নামে ব্যক্তি বাংলাদেশে কে এবং কারা এসব করছে, আমি বিশ্বাস করি সমস্ত কিছু আজকে বিপিএলে যেসব কথাবার্তা আসে, বিতর্ক আসে, এর সঙ্গে যারা জড়িত, আপনি যদি শেকড় থেকে মূল উৎপাদন করতে না পারেন, বাংলাদেশের অনেক ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে এবং মেয়েদের ক্রিকেটের ব্র্যান্ডিং আরও বড় বিষয়। এসব কথা যখন আসে অনেক বাবা মা অভিভাবক চাইবে না তাদের ক্রিকেটার। আমি বলবো যে আসলে এইসব ভুল থাকে। আমি সোহেলিকে জন্য শুভকামনা জানাই, তিনি নিশ্চয়ই এই অপরাধ বোধ তিনি স্বীকার করেছেন, আইসিসি মেইল করেছে, তার তিনি যে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও তিনি মেনে নিয়েছেন। এরকম ঘটনা যেন বাংলাদেশের ক্রিকেটে আর কখনো না হয়, আমরাও একদমই সেটাই প্রত্যাশা করব। ফিক্সিংয়ের এই ইস্যুটা সবসময় অনেক সেন্সিটিভ, অনেক ক্রিকেটারকে আমরা এর মাধ্যমে হারায় ফেলতে পারি। সো এইটা শেকড় থেকে হয়তোবা আমরা এটাই শুধু প্রত্যাশা করতে পারবো, শেকড় থেকে এটা বিসিবি তদন্ত করে এটাকে হয়তোবা নির্মূল করবেন। অনেক অনেক ধন্যবাদ তাহমিদ আহমেদ, আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলো ইনফরমেশন দিলেন, অনেক কিছু আমরা জানতে পারলাম, সামনে হয়তো আপনার প্রতিবেদনগুলোতে আরও জানতে পারবো। আর আপনাকে একদম সেলিউট, সাহসিকতার সাথে আপনি 2 বছর আগে প্রতিবেদনটা করেছিলেন, আজকেও আমরা সেটার ফাইনাল আমরা জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সেই সাথে শুভ হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটার, সো স্টে টিউনড। কিটি স্পন্সর হিসাবে 2 বছরের জন্য আনুষ্ঠানিকভাবে বাফুফের সাথে চুক্তিবদ্ধ হলো দোষ। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের উপস্থিতিতে মঙ্গলবার বাফুফে ভবনে হয় চুক্তি স্বাক্ষর। জার্সির কোয়ালিটি সর্বোচ্চ নিশ্চিতকরণের পাশাপাশি ভবিষ্যতে ফ্যান জার্সি বা বিক্রির জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান বাফুফে সভাপতি।
বিশ্বের প্রায় সব দেশের ফুটবলারদের জার্সির স্পন্সর থাকলেও ছিল না শুধু বাংলাদেশ দলের। তবে এবার পূরণ হচ্ছে সেই শূন্যস্থান। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের কিট স্পন্সরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। জার্সির কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি বাফুফে প্রেসিডেন্ট জানিয়েছেন ভবিষ্যতে বাণিজ্যিকভাবে জার্সি বিক্রির কথা। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা এখন চেক করেছি যেন কালার, স্টিচিং এগুলোতে কোনো কম্প্রোমাইজ না হয়। আমরা অফিসিয়াল জার্সি এবং ফ্যান জার্সিগুলোকে কিন্তু আগামীতে আমরা কমার্শিয়ালিও সেল করব। তো যদি কোনো ফ্যানরা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আমাদের জার্সি কিনতে চায়, কোনো প্লেয়ারদের নামে কিনতে চায়, এখন কিন্তু আমরা অফিসিয়ালি অনলাইনে এবং রিটেল স্টোরে আমরা আগামীতে সেগুলো সেল করার আমরা ব্যবস্থা করব। বাফুফের মার্কেটিং কমিটির প্রধান জানান, 5টি দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলোচনার পর দেশীয় প্রতিষ্ঠানটির সাথেই চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আমরা ইনিশিয়ালি 3টি গ্লোবাল ব্র্যান্ডের সাথে যোগাযোগ করি। তাদের মধ্যে একজন আমাদেরকে প্রথমেই জানিয়ে দেন, বিকজ দে আর অলরেডি ইনভলভ ইন কোয়াইট ফিউ এমএস। বাকি 2 জুতো তারা আমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করে এবং 2জনই আমাদেরকে একটা ফুল ফ্লেজড অফারও দেয়। আর আমাদের প্রেসিডেন্ট যখন আমাদেরকে বললেন যে লোকাল কোম্পানিগুলোকে এক্সপ্লোর করতে, আমরা দৌড় ছাড়াও আরও একটি বাংলাদেশি কোম্পানির সাথে যোগাযোগ করি। আমি এখানে নিঃসংকোচে বলতে পারি যে দৌড়ের অফার ওয়াজ দ্য বেস্ট। সো বেসিক্যালি 3টি বিদেশি কোম্পানি আর 2টো বাংলাদেশি কোম্পানি, মোটামুটি 5টি কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে ফাইনালি উই রিচড টু গো অ্যাহেড উইথ দৌড়। 26 ফেব্রুয়ারি আরব আমিরাতে খেলবে বাংলাদেশ নারী দল। ওই ম্যাচ দিয়েই দৌড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাফুফের সাথে। বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারী সিনিয়র ও জুনিয়র জাতীয় দলের জন্য প্রথমবার কিট স্পন্সর হিসেবে কাজ করছে দৌড়। ব্যাগ ও জুতা বাদে জার্সি, ট্রাউজার থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছুই দেবে পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠানটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।